ট্যাক্স ডিডাকশন হইলে গিয়ে আপনাদের ইনকাম কমায়, ঠিক আছে। আর ট্যাক্স ক্রেডিট আপনাদেরকে ক্যাশ হিসেবে ডলার ভ্যালু হিসেবে একটা ক্রেডিট দেয়। যদি এনার্জি এফিশিয়েন্ট দরজা লাগান, স্কাইলাইট থাকে, অথবা আপনাদের যদি কোনো এসি থাকে, সেন্ট্রাল এয়ার কন্ডিশনার থাকে, ভেরিয়াস ব্যাগ থাকে, ওইটার জন্য আপনারা একটা ক্রেডিট পান। এটার ম্যাক্সিমাম ক্রেডিট হইলে গিয়ে $1200 পার ইয়ার। বিটুইন ইনসুলেশন অ্যান্ড হিট পাম্পের মধ্যে আপনার যদি রেনোভেশন থাকে আপনারা অলমোস্ট $3200 পর্যন্ত ক্রেডিট আপনারা পাইতে পারেন। সো যারা ম্যারিড আপনাদের ইনকাম থাকা লাগবে 300,000-এর নিচে, যারা হেড অফ হাউস হোল্ড রাইট তাদের ইনকাম থাকা লাগবে 225,000-এর নিচে। ইলেকট্রিক ভেহিকল ক্রেডিটটা আছে। Also understand that এটা non-refundable credit, তার মানে যদি ট্যাক্স নাই you are not getting this credit. So আপনার বাসায় যদি গাড়িটা কিনতেছেন এবং দেখা গেছে যে আপনাদের বাসায় কয়েকজন মানুষ ইনকাম করেন এবং যার ইনকাম সবচেয়ে হাই, try to get the car under that person's name. কোনো আপডেট দিয়ে শুরু করতে চাইবেন কিনা আব্দুল চৌধুরী? হ্যাঁ, আমাদের একটা আপডেট আছে। আপনারা যারা বাফেলোতে যারা আছেন আপনাদের জন্য একটা এই ইনফরমেশনাল সেমিনার আমাদের হবে এই শনিবারে আমাদের 1989 ক্লিন্টন স্ট্রিটের অফিসে। এইটা হবে ফ্রম 1 o'clock। এইটা অনেক ট্যাক্স এবং বিজনেস স্ট্রাকচার নিয়ে আমাদের একটা সেমিনার আমরা আপনাদেরকে দিব এবং আপনাদের জন্য গিফটও থাকবে। সো ইনশাল্লাহ আপনারা আসার চেষ্টা করবেন। জি নিশ্চয়ই। শিরোনাম যেটি দর্শকদেরকে জানাচ্ছিলাম যে ট্যাক্স ক্রেডিট এবং ট্যাক্স ডিডাকশনের মধ্যে পার্থক্য কি, এই প্রশ্নটি দিয়ে আসলে মূল আলোচনা শুরু করতে চাই। কি পার্থক্য? হ্যাঁ, সো ট্যাক্স ডিডাকশন হইলে গিয়ে আপনাদের ইনকাম কমায়, ঠিক আছে। আর ট্যাক্স ক্রেডিট আপনাদেরকে ক্যাশ হিসেবে ডলার ভ্যালু হিসেবে একটা ক্রেডিট দেয়। সো ফর এক্সাম্পল আপনাদের যদি মর্গেজ ইন্টারেস্ট থাকে, চ্যারিটেবল ডিডাকশনস থাকে, অথবা স্টেট অ্যান্ড লোকাল ট্যাক্স, তারপর আপনাদের যদি আইআরএস কন্ট্রিবিউশন থাকে, ওই ডিডাকশনগুলো হলে গিয়ে আপনার ইনকাম এটাকে কমায়, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনার ইনকাম যদি এখন $50,000 হয় এবং আপনি ডিসাইড করছেন যে আপনার ট্রেডিশনাল আইআরএতে আপনি $7,000 ঢুকাবেন, তখন $7,000 আপনার ইনকাম থেকে বাদ যাবে, রাইট। তার মানে $7,000 আপনি পার্সেন্টেজ বেসিসে ট্যাক্স সেভিং হচ্ছে। ট্যাক্স ক্রেডিট যেটা, ওইটা আপনার স্ট্রেইট ডলার ফর ডলার ক্রেডিট এগেনস্ট ট্যাক্স। সো আপনার আর্ন ইনকাম ক্রেডিট থাকতে পারে, আপনার চাইল্ড ট্যাক্স ক্রেডিট থাকতে পারে, তারপরে এনার্জি এফিশিয়েন্ট ক্রেডিট থাকতে পারে, সোলার ক্রেডিট, ভেরিয়াস ক্রেডিট নিয়ে আমরা আজকে এটা নিয়ে আমরা কথা বলবো। কলেজ এডুকেশন ক্রেডিটগুলো থাকতে পারে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আপনারা ডিডাকশনটা যাতে ঠিকমতো বুঝেন, ডিডাকশনটা যে আপনারা কোনটার জন্য এলিজিবল আছেন বা আরও কি ডিডাকশন আপনারা নিতে পারবেন টু রিডিউস ইউর ট্যাক্সেস, তারপরে কোন ধরনের ক্রেডিট আছে, কোন ধরনের ক্রেডিট নিলে আপনার জন্য ভালো হবে এবং আপনাদের কি কোনো ক্রেডিট মিসিং হচ্ছে কিনা না। সো দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিংস যেটা আপনাদের জানা উচিত এবং আপনাদের অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করা উচিত আপনারা যখন ট্যাক্স ফাইলিংটা করবেন। কারণ রাইট নাও এইটা বছরের শেষে, রাইট, আমাদের অলমোস্ট রাফলি 3 মাস বাকি রয়েছে। সো দিস ইজ দ্য টাইম টু ডু ট্যাক্স প্ল্যানিং, ঠিক আছে। এখন আপনারা এই সময় আপনারা ট্যাক্স প্ল্যানিং করতে পারবেন, যেখানে আপনার বছরের শেষে ট্যাক্স ফাইলিং এর সময় এই যে ডিসিশনটা আপনারা এখন নিচ্ছেন ওইটা আপনার ট্যাক্সের জন্য সুবিধা হবে। জি, আপনি রিনোভেশনের উপর রেসিডেন্সিয়াল এনার্জি ট্যাক্স ক্রেডিট নিয়ে কিছু বলবেন কিনা? হ্যাঁ, সো এখন এনার্জি ক্রেডিট অবভিয়াসলি যেটা, রাইট, বাইডেন আপনারা যখন কিছু বিলগুলো পাস করছিল, সো ইটস ভেরি আনটিল ইয়ার 2032 অনেক এনার্জি এফিশিয়েন্ট ক্রেডিটগুলো আছে। ফর এক্সাম্পল আপনাদের বাসায় যদি আপনারা ইনসুলেশন এক্সটেরিয়র উইন্ডো লাগান ইনসুলেশনের জন্য, অথবা যদি এনার্জি এফিশিয়েন্ট দরজা লাগান, স্কাইলাইট থাকে, অথবা আপনাদের যদি কোনো এসি থাকে, সেন্ট্রাল এয়ার কন্ডিশনার থাকে, ভেরিয়াস ব্যাগ থাকে, ওইটার জন্য আপনারা একটা ক্রেডিট পান। এটার ম্যাক্সিমাম ক্রেডিট হইলে গিয়ে $1200 পার ইয়ার। তখন আপনার যদি দেখা যাচ্ছে যে আপনি যদি কোনো এখন রেনোভেশন করা লাগতেছে আপনাদের বাসায়, সো স্পেশালি যেহেতু উইন্টারটা আসতেছে, সো এই এক্সপেন্সটা আপনারা মাথায় রাখবেন, বিকজ ইটস পসিবল দ্যাট আপনার এনার্জি এফিশিয়েন্ট যদি এই ইমপ্রুভমেন্টগুলো করেন আপনার জন্য এই ক্রেডিটটা থাকবে। অলসো আপনারা যদি এনার্জি এফিশিয়েন্ট হিট পাম্প লাগান, ওইটার জন্য ক্রেডিটটা আর একটু বড়, ইটস অলমোস্ট $2,000 ক্রেডিট। তার মানে আপনার বিটুইন ইনসুলেশন অ্যান্ড হিট পাম্পের মধ্যে আপনার যদি রেনোভেশন থাকে আপনার অলমোস্ট $3,200 পর্যন্ত ক্রেডিট আপনারা পাইতে পারেন। সো দিস ইজ ভেরি স্পেশালি নাওয়াডেজ মানুষ অনেক গ্রিন এনার্জিগুলো ইনস্টলেশন করতেছে, বাট অনেকের মনে থাকে না যে এই ক্রেডিটটা এক্সিস্টেন্ট। ওকে, ওয়ান অফ দ্য থিং দো আপনারা মনে রাখবেন যে এটা নন রিফান্ডেবল ক্রেডিট, ঠিক আছে। নন রিফান্ডেবল ক্রেডিট মানে কি? মানে হলে গিয়ে আপনার যদি ট্যাক্স থাকে $2,000 এবং আপনি ইনস্টলেশন করছেন, এখন দেখা গেছে যে আপনার টোটাল ক্রেডিট পুরো ম্যাক্সিমাম ক্রেডিট পাবেন এনার্জি এফিশিয়েন্টের জন্য 3200, বাট তখন আপনাকে পুরো
$3,200 ওরা আপনাকে দিবে না ক্রেডিট হিসেবে, ওরা শুধু $2,000 দিবে, যেটা আপনার ট্যাক্স, ঠিক আছে? সো দ্যাটস এ নন রিফান্ডেবল ক্রেডিট। সো দিস ইজ ওয়ান অফ দ্য থিং ইউ নিড টু কিপ ইন মাইন্ড। জি, আমি একটু আপনার কাছ থেকে প্রাইমারি রেসিডেন্টের উপর যে সোলার ট্যাক্স ক্রেডিট সেটি সম্পর্কে জানবো। হ্যাঁ, সো এখন মানুষ অনেক সোলার ইনস্টলেশন করতেছে, আপনাদেরকে মোস্ট লাইকলি ডিপেন্ড করে আপনি কোন এরিয়াতে আসেন, ওই এরিয়ার উপর ডিপেন্ড করে অনেক কোম্পানি আপনাদেরকে কল করতেছে সোলার প্যানেল ইনস্টলেশনের জন্য, না উইচ ইজ গুড। এখন এগেন আমরা এখানে অ্যাডভাইস দিচ্ছি না যে আপনি এই সোলার ইনস্টলেশন করবেন, নো, উই আর হিয়ার টু টেল ইউ দ্যাট আপনার কিছু ক্রেডিট আছে এটার জন্য, এবং আর একটা কিছু জিনিস আপনাদের কেয়ারফুল থাকা লাগবে এই জিনিস এই সোলার ইনস্টলেশনে। নাম্বার ওয়ান, সোলার ইনস্টলেশনের আপনার ক্রেডিট অলমোস্ট 30%, ঠিক আছে? তার মানে এখন আপনি যদি $50,000 ইনস্টলেশনে যায়, তার মানে আপনার ক্রেডিট থাকবে অলমোস্ট $15,000 ফর ফেডারেল। নিউ ইয়র্ক স্টেটে যদি আপনারা করে থাকেন, তার মানে আরও $5,000। তার মানে আপনার এস্টিমেটেড ট্যাক্স ক্রেডিট হিসেবে $20,000 আপনার সেভিং হচ্ছে, অ্যাসুমিং এইটা যদি $50,000 কস্ট, রাইট? সিম্পল ক্যালকুলেশন, 30% হইলে ক্রেডিট ফেডারেলের জন্য, আর নিউ ইয়র্ক স্টেটের জন্য $5,000। এবং আর একটা জিনিস, ফেডারেলের যদি এই ক্রেডিট আপনারা পাইতে চান, আপনাদের কিন্তু লিজ করলে হবে না, আপনাদের ফাইন্যান্স করা লাগবে। অনেক সময় আপনারা সোলার প্যানেলটা লিজ করতে পারেন, তার মানে সোলার প্যানেলটা আপনারা 5 বছরের জন্য লিজ করবেন, 5 বছরের পরে কোম্পানিটা ওইটা নিয়ে নিবে, অথবা আপনারা আবার এক্সটেনশন করবেন। যদি লিজ করে থাকেন, ফেডারেল ক্রেডিটটা আপনারা পাবেন না, ঠিক আছে? উইচ ইজ দ্য বিগ ক্রেডিট। বিগ ক্রেডিট পাইতে হইলে আপনার কিনা লাগবে অথবা ফাইন্যান্স করা লাগবে। সো এখন আপনারা যখন ফাইন্যান্স করতেছেন, অবভিয়াসলি ইনস্টলেশনের এবং লেবারের কস্টটা প্রিটি হাই, রাইট? 40,000 50,000 ডিপেন্ড করে আপনার ঘরের সাইজে কত, রাইট? এখন অবভিয়াসলি ওই পয়সাটা আপনারা একসাথে দিতে পারবেন না, এবং এই কনস্ট্রাকশন কোম্পানিটা, সোলার কোম্পানিটা আপনাকে অপশন দিবে ইনস্টলমেন্ট পেমেন্টের জন্য, ওকে? এখন এখানে একটা জিনিস আপনার কেয়ারফুল থাকা লাগবে। এই যে আমি যে আগে বললাম নন রিফান্ডেবল ক্রেডিট, এই সোলার ক্রেডিটটাও কিন্তু নন রিফান্ডেবল ক্রেডিট। তার মানে আপনার যদি কোনো ট্যাক্স না, আপনারা যদি ইআইসি আর্ন ইনকাম ক্রেডিট থাকে, মোস্ট লাইকলি আপনাদের ট্যাক্স অলমোস্ট জিরো। তার মানে আপনি যদি এখন সোলার প্যানেল ইনস্টলেশন করেন, আপনাদের কোনো ক্রেডিট পাচ্ছেন না, ঠিক আছে? এখন দেখা গেছে যে অনেক সময় আপনাদের বাসাটা বাবা মার নাম, এই বাবা এবং ছেলের নামেও থাকতে পারে, ঠিক আছে? সো ইন দ্যাট সেন্স এখন আপনারা ছেলের নামে আপনারা বাবার যদি ইনকাম কম থাকে, বাবার নামে আপনারা এই ইনস্টলেশনটা না করে আপনারা করবেন ছেলের নামে, রাইট? বিকজ ইফ দ্য ছেলে or মেয়ে, অফকোর্স আমরা ছেলে or মেয়ে যাদের ইনকাম হাই, রাইট? বিকজ সোলার ক্রেডিট যেহেতু নন রিফান্ডেবল, সোলার ক্রেডিট ইজ রিফান্ডেবল, বাট উইল কাম ব্যাক টু দিস। এইটাতে আপনার যে ক্রেডিটটা আপনারা পাচ্ছেন, যদি যে $15,000 যে ক্রেডিটটা পাবেন, আপনার যদি ট্যাক্স এখন $10,000 হয়ে থাকে, এই $5,000 আপনার এই বছর পাবেন, এটা ক্যারি ওভার হবে, ওকে? এখন আপনার যদি শুধু ইনকাম ট্যাক্স পড়তেছে শুধু $2,000, তার মানে এই $15,000 মধ্যে আপনি শুধু $2,000 এখন পাচ্ছেন, বাকি $13,000 ক্রেডিট ক্যারি ফরওয়ার্ড হবে, ওকে? সো নাও এখন আপনারা যখন এই ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে যাচ্ছেন সোলার কোম্পানির সাথে, ওদের ইনস্টলমেন্ট এগ্রিমেন্টে বলা থাকবে যে আপনারা এই যে 30% ক্রেডিটটা যেটা পাবেন ফেডারেল থেকে এবং স্টেট থেকে, ওই পুরো পেমেন্টটা ইনস্টলমেন্ট হিসেবে দেওয়া লাগবে following year during the tax, after filing your taxes, right? এখন now that's a big payment, right? কিন্তু ইস্যু হইলে গিয়ে আপনার ওই ক্রেডিটটা আপনি নাও পাইতে পারেন, ওকে? সো নাও হাউ ইউ গোনা পে? আপনি এই ইনস্টলেশন কোম্পানিকে কীরকম, সোলার কোম্পানিকে আপনারা কীরকম এই $15,000 আপফ্রন্ট দেবেন অন দি এগ্রিমেন্ট? সো বেস্ট থিং হিয়ার ইজ দ্যাট আপনারা যখন ইনস্টলমেন্ট এগ্রিমেন্টটা করবেন, সোলার কোম্পানির সাথে বুঝবেন যে এক্স্যাক্টলি ইনস্টলমেন্ট এগ্রিমেন্টটা কী, এবং আপনার অ্যাকাউন্টেন্টকে আপনার কল করা লাগতে পারে, এবং ওদেরকে জিজ্ঞেস করবেন যে আপনারা এই সোলার ক্রেডিটের জন্য কি ফুলি রিফান্ডেবল অ্যামাউন্ট পাইতে পারেন কিনা না আপনার ইনকামের উপরে। যদি ইনকামের উপরে না পেয়ে থাকেন, দেন ইউ হ্যাভ টু মেক শিওর দ্যাট আপনার ওই সেকেন্ড সোলার কোম্পানি ইনস্টলমেন্ট পেমেন্টটা আপনারা কোনো অন্যভাবে জোগাড় করতে পারেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস ওয়ান অফ দ্য মিস্টেকস দ্যাট পিপল মেক অল দ্য টাইম। জি, আরো একটা বিষয় একটু জানবো যে ব্যবহারকৃত হোক অথবা নতুন হোক, যারা ইলেকট্রিক বাহন কিনবেন তাদের ক্ষেত্রে আসলে ইলেকট্রিক ভেহিকল ট্যাক্স ক্রেডিটটা কেমন হবে? হ্যাঁ, সো ইলেকট্রিক ভেহিকল যেটা আছে, এটা ক্রেডিটটা হলে গিয়ে $7,500, রাইট? এবং এগেন এইটা নন রিফান্ডেবল ক্রেডিট, তার মানে আপনার যদি ট্যাক্স নাই আপনার ক্রেডিটটা পাচ্ছেন না, ঠিক আছে? যাদের ট্যাক্স আছে ওরা এই ক্রেডিটটা আপনারা পাচ্ছেন। এখন এই ক্রেডিটটা পাইতে হইলে আপনার ইনকামের থ্রেশহোল্ড আছে। আপনারা যদি সিঙ্গল থেকে থাকেন তখন আপনার থ্রেশহোল্ডটা $150,000, তার মানে আপনার অ্যাডজাস্টেড গ্রস ইনকাম যদি 150,000 উপরে হয়, আর আপনি যদি এলিজিবল ইভি ইলেকট্রিক গাড়িগুলো কিনেন,
তাইলে আপনার ওই ক্রেডিটটা পাচ্ছেন না, রাইট? ঠিক আছে, সো দ্যাট মিনস এখন আপনার যদি এখন বেশি ইনকাম কম, এখন যদি শুধু ইনকাম দেখা গেছে যে $30,000 এবং আপনার ডিডাকশন এবং ক্রেডিটের পরে কোনো ট্যাক্স নাই, তখনও আপনারা কিন্তু ক্রেডিটটা পাচ্ছেন না। সো ক্রেডিটটা আপনারা পাবেন যারা এই রেঞ্জের মধ্যে পড়ছেন, ঠিক আছে? সো যারা ম্যারিড আপনাদের ইনকাম থাকা লাগবে 300,000-এর নিচে, যারা হেড অফ হাউস হোল্ড, রাইট, তাদের ইনকাম থাকা লাগবে 225,000-এর নিচে। সো আন্ডারস্ট্যান্ড দ্যাট এই ইলেকট্রিক ভেহিকল ক্রেডিটটা আছে, অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট এটা নন রিফান্ডেবল ক্রেডিট, তার মানে যদি ট্যাক্স নাই ইউ আর নট গেটিং দিস ক্রেডিট। সো আপনার বাসায় যদি গাড়িটা কিনতেছেন এবং দেখা গেছে যে আপনাদের বাসায় কয়েকজন মানুষ ইনকাম করেন এবং যার ইনকাম সবচেয়ে হাই, ট্রাই টু গেট দ্য কার আন্ডার দ্যাট পারসনস নেম। জি, বিজনেস স্ট্রাকচার নিয়ে আপনি কোনো পরামর্শ দিবেন কিনা? হ্যাঁ, সো এখন বিজনেস স্ট্রাকচার ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, রাইট? এখন আপনারা যারা ব্যবসা শুরু করতেছেন, আপনাদের বিজনেস স্ট্রাকচারটা কি, রাইট? এখন স্ট্রাকচারটা হইলে গিয়া যে আপনি কোন ধরনের কোম্পানি বানাবেন আপনার অ্যাসেট প্রোটেকশনের জন্য, রাইট? এখন কয়েক ধরনের অপশন আছে আপনার আছে রেগুলার যারা আপনারা ব্যবসা করতেছেন উইদাউট এনিথিং, আপনাদেরকে বলা হয় সোল প্রোপ্রাইটার। যারা আপনারা উবার চালাচ্ছেন, যারা আপনারা গিগ ওয়ার্কার আছেন, আপনারা সবাই সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, ওকে? এখন দেখা গেছে যে কোনো কারণে আপনি চাচ্ছেন লায়াবিলিটি প্রোটেকশন, কারণ আপনার ব্যবসা যেটাতে আছে ওইটাতে আপনার কোনো একটা রিস্ক থাকতে পারে। ধরেন আপনি যদি এখন অ্যামাজনের ব্যবসা করতেছেন, আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, এখন দেখা গেল যে একটা প্রোডাক্টে কোনো ডিফেক্ট ছিল, ওই ডিফেক্টের কারণে একজন কাস্টমারের একটু সামথিং হ্যাপেন্ড, রাইট? এখন ওই কাস্টমার যদি এখন আপনাকে সু করে, রাইট, দেন ইজ গোনা কাম আফটার ইউর পার্সোনাল অ্যাসেটস। তখন কি করবেন? এই পার্সোনাল অ্যাসেট প্রোটেকশনের জন্য আপনারা তখন কর্পোরেশন বানাইতে পারেন অথবা LLC বানাইতে পারেন, ওকে? এখন যেহেতু একজন মানুষ অলরেডি সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল আছে, উনাদের জন্য মোস্ট সিম্পলেস্ট ফর্ম ইজ LLC, লিমিটেড লায়াবিলিটি কোম্পানি। লিমিটেড লায়াবিলিটি কোম্পানি আপনার সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালের সোল প্রোপ্রাইটারশিপের মতো, এক্সেপ্ট দ্য ডিফারেন্স ইজ এটা আপনার লায়াবিলিটি প্রোটেকশন আপনার থাকে, উইচ ইজ গুড। না এখন আপনার এই যে ব্যবসা, এখানে যদি এখন LLC-তে যদি দুইজন থাকে তখন এটা হয় পার্টনারশিপ, ঠিক আছে? সো নাও যদি দেখা গেছে যে আপনার এখন LLC আপনারা করবেন, ওয়ান অফ দ্য মিস্টেকস দ্যাট আই অলওয়েজ সি, রাইট, একটা মিস্টেক যেটা সবসময় হয় যে কখনো আমরা LLC-র এগ্রিমেন্ট আমরা আগে করি না, রাইট? এটা আমাদের একটা ইটস মেবি বিকজ অফ নলেজ ওভার দ্য কেস ইট ইজ, আমাদের কমিউনিটিতে দেখা গেছে যে আমাদের এগ্রিমেন্ট আছে, বাট এটা মুখে মুখে এগ্রিমেন্ট অথবা এগ্রিমেন্টে আমরা যাই না, এই যেটাই হোক, ঠিক আছে? কারণ অনেক সময় মানুষ আমরা ফ্যামিলির সাথে ব্যবসাতে ঢুকি অথবা বন্ধুদের সাথে ব্যবসাতে করি, এবং এইটা একটা অকওয়ার্ড জিনিসের জন্য অনেক সময় LLC-র এগ্রিমেন্ট কীরকম হবে, প্রফিট পার্সেন্টেজ কত টাকা দিবে, কীরকম মানুষ বেরোবে ব্যবসা থেকে, অল অফ দিস অনেক সময় আমাদের ডিসকাশন হয় না। সো আই অলওয়েজ রেকমেন্ড আপনারা যখন একটা ব্যবসাতে ঢুকবেন, LLC হোক আর কর্পোরেশন হোক, আপনারা সবসময় এগ্রিমেন্ট রাখবেন যেটাতে প্রফিট শেয়ারিং অলরেডি ইনক্লুডেড থাকবে, লস শেয়ারিং ইনক্লুডেড থাকবে, এবং লেখা থাকবে যে আপনাদের একজন পার্টনার যদি এই ব্যবসা থেকে বেরোতে চায়, প্রসেসটা কীরকম এই মানুষটা এই ব্যবসা থেকে বেরোতে পারবে, এবং যদি বেরোয় থাকে তখন এক্সিট প্রসেসটা কি, রাইট, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, রাইট? এখন LLC যদি করে থাকেন, LLCর দ্য বেস্ট থিং অ্যাবাউট অ্যান LLC ইজ দ্যাট ইজ ভেরি সিম্পল, রাইট? আপনি যেরকম চাচ্ছেন ব্যবসাটা, যেরকম প্রফিট পার্সেন্ট চাচ্ছেন, ইজিলি এটা আপনারা মেক করতে পারতেছেন। এখন মানুষ অনেক সময় কর্পোরেশন করে, রাইট? কর্পোরেশন ইজ অলসো অ্যানাদার অপশন আপনার যেটা এলিজিবল আছে। এখন কর্পোরেশন কেন করা হয়? কর্পোরেশন ইউজুয়ালি করা হয় বিকজ অফ ওয়ান অফ টু রিজনস, রাইট? আমার ওপিনিয়নে টু রিজনস। নাম্বার ওয়ান ইজ অনেক সময় আপনারা যখন একটা কোম্পানি যখন পাবলিক ফান্ডিং আনতে চায়, ইউজুয়ালি এটা বেস্ট কর্পোরেশন যদি থাকে, অথবা অনেক সময় প্রাইভেসি রিজনসের জন্য মানুষ কর্পোরেশন থাকে। কারণ কর্পোরেশন যখন করা হয়, ওনার্সগুলো কিন্তু সব স্টেট ডিসক্লোজ করে না। ফর এক্সাম্পল ডেলাওয়্যার অথবা ওয়াইওমিং, এই স্টেটগুলো এই কর্পোরেশনের যারা ওনার, ওদের ইনফরমেশনটা ওরা ডিসক্লোজ করে না। এই কারণে অনেক সময় মানুষ এই অ্যাসেট আরও সেই লুকানোর জন্য বা অ্যাসেট প্রোটেকশন এবং প্রাইভেসির জন্য ওরা কর্পোরেশন থেকে থাকে। এখন আপনার জন্য কোনটা বেস্ট হবে এইটা ডিপেন্ড করবে আপনার সিচুয়েশনের উপরে। সো দিস ইজ ওয়াই আপনারা যখন একটা কর্পোরেশন বানান অথবা LLC বানান অথবা যে কোনো যখন একটা ব্যবসা খুলেন, মেক শিওর আপনারা একজন লয়ার অথবা অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলতেছেন টু আন্ডারস্ট্যান্ড কোন স্ট্রাকচারটা আপনার জন্য বেস্ট হবে আপনার ব্যবসার জন্য। জি, বিজনেস যারা এর মধ্যে করছেন তারা আসলে টাকা সেভ মানে মানি সেভ করবেন কিভাবে, কোনো পরামর্শ দেবেন কিনা? সরি, আবার কোশ্চেনটা বলবো। যারা বিজনেস করছেন তারা আসলে কিভাবে মানি সেভ করবেন, সেই ক্ষেত্রে কি পরামর্শ দেবেন? সো
এখন one of the main thing right is that যারা ব্যবসাতে আসেন রাইট এখন আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি যে আপনার নেট ইনকাম কত টাকা আপনার আনসার থাকবে না আপনি জানেন না আপনার নেট ইনকাম কত তখন আপনার ইউজুয়ালি বেশিরভাগ মানুষ যায় ওদের ব্যাংক অ্যাকাউন্ট দেখে ওদের ব্যাংক অ্যাকাউন্টে যদি পয়সা থাকে দ্যাট মিনস ওদের ব্যবসা ভালো ব্যাংক অ্যাকাউন্টে যদি পয়সা নাই ব্যবসা খারাপ বাট অলসো দ্য সেম টাইম আপনার ব্যাংক অ্যাকাউন্টে অনেক সময় পয়সা আছে বিকজ অফ লোন অথবা বিভিন্ন ফান্ডিং এর জন্য সো বেস্ট ওয়ে টু সেভ মানি ইজ সিম্পল স্টেপ 1 আপনারা ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাকিং করবেন আপনারা যখন ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাকিং করেন ঠিক মতো তখন আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যবসাটা কীরকম যাচ্ছে এবং একটা ব্যবসাতে আপনার যদি টু মাচ স্পেন্ডিং থাকে আপনারা তখন ওই স্পেন্ডিংটা কাট করতে পারবেন অথবা দেখা যাচ্ছে যে আপনার কোনো কারণে ব্যবসাটা কম কেন ব্যবসাটা কম যাচ্ছে অথবা একটা ডেফিনেটলি একটা রিজনিং থাকে রাইট সো নাম্বার 1 থিং ইজ রেকর্ড কিপিং বেসিক্যালি যেটা আমি বললাম ইনকাম এবং এক্সপেন্স ট্র্যাক করা এবং আপনি ইনকাম এবং এক্সপেন্স যখন ট্র্যাক করে রাখবেন ঠিক মতো তখন আপনি অলরেডি জানছেন আপনার নেট ইনকাম কত টাকা এখন যদি দেখেন নেট ইনকাম বেশি তখন আপনার অ্যাকাউন্টেন্টের সাথে আপনি কথা বলবেন যে এখন আমার নেট ইনকাম অনেক কি করা যায় টু রিডিউস মাই ট্যাক্সেস এখন আপনার সিচুয়েশন হতে পারে কয়েকটা আপনি কি এখন কর্পোরেশন আছে অথবা সেলফ এমপ্লয়েড আছে বা যেটাই হোক এখন আপনি ওনার হিসেবে ভেরিয়াস রিটায়ারমেন্ট প্ল্যানিং করতে পারেন যদি দেখা গেছে যে আপনার এই পয়সা আপনার বর্তমানে লাগবে না আপনার ইনকাম বেশি এই ইনকামটা আপনি ডিফার করতে পারবেন রাইট তার মানে একটা রিটায়ারমেন্ট কন্ট্রিবিউশনে ঢুকাইতে পারবেন অথবা দেখা গেছে যে আপনার একটা ব্যবসার জন্য গাড়ি লাগতেছে অথবা ইকুইপমেন্ট লাগতেছে অথবা হোয়াটএভার রেনোভেশন আপনার করা লাগতেছে যেটা আপনি মেবি নেক্সট ইয়ার করতেন বাট যেহেতু আপনি জানেন আপনার এই বছর নেট ইনকাম বেশি এবং আপনার আগামী বছর এই রেনোভেশন অথবা গাড়ি কিনা লাগতেছে তখন আপনি যেটা করবেন আগামী বছর না করে এটা আপনি এক্সপেডিট করে এই বছর করে ফেলবেন ঠিক আছে সো দ্যাটস অ্যানাদার ওয়ে টু আন্ডারস্ট্যান্ড দ্যাট আপনার নেট ইনকাম যেহেতু বেশি না উই কুড স্পেন্ড মোর মানি টু রিডিউস ইট বিকজ আপনার এমনিতে এক্সপেন্সটা খরচ করা লাগতেছে অলসো আরেকটা জিনিস আপনারা দেখতে পারবেন যে এখন আপনাদের যদি এখন জানেন আপনার ব্যাংক অ্যাকাউন্টে অলরেডি জানেন যে প্রত্যেক মাসে এত টাকা লাগে আপনার ব্যবসার জন্য এবং আপনার ব্যাংক অ্যাকাউন্টে এখন এক্সেস পয়সা আছে এখন এক্সেস পয়সাটা আমরা অনেক সময় আমরা শুধু সেভিংসে রেখে দিই আমি অনেক মানুষ জানি যারা আপনাদের ব্যাংকে 100,000 200,000 আছে এর মধ্যে দুই ধরনের মানুষ এক ধরনের মানুষরা পয়সা দিয়ে কিছুই করেন আপনার সেভিংসে রেখে দেন আরেক ধরনের মানুষ আপনারা স্টক মার্কেটে ইনভেস্টমেন্ট করতেছেন নিজেই ইনভেস্টমেন্ট করতেছেন এটা দুইটা ইস্যু আমরা যখন আমাদের পয়সা যখন সেভিংসে রাখি কে পয়সাটা মেক করতেছে দ্য ব্যাংক কারণ আপনার ব্যাংক আপনার পয়সাটা নিয়ে ওরা ইনভেস্টমেন্ট করবে এবং আপনাকে ওরা খুবই অল্প একটা পয়সা দিবে ইন্টারেস্ট ইনকাম হিসেবে দেন অন দ্য আদার সাইড আপনারা যারা নিজে ইনভেস্টমেন্ট করতেছেন স্টক মার্কেটে হিউজ লস হচ্ছে আপনাদের বিকজ not that lack of knowledge but আপনাদের স্পেশালিটি এইটা না রাইট বিকজ ফর এক্সাম্পল আমি এখানে মাই স্পেশালিটি ইজ নট ট্রেডিং স্টকস রাইট সেম ভাবে আপনারা অনেক সময় বিভিন্ন প্রফেশনে আপনারা আসেন বাট স্টক মার্কেটে সবাই ইনভেস্টমেন্ট করছেন হিউজ অ্যামাউন্ট আমার সাজেশন যেটা থাকে আমি প্যান্ডেমিকের সময় থেকে বলতেছি যে আপনাদের যদি সুবিধা হয় আপনাদের যদি সুবিধা হয় এবং অপরচুনিটি যদি থাকে ইনভেস্টমেন্ট ব্যাংকারের মাধ্যমে আপনারা পয়সাটা ইনভেস্টমেন্ট করেন বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আপনি যদি $100,000 ইনভেস্টমেন্ট করতেছেন এবং আপনার ইনভেস্টমেন্ট ব্রোকার যদি এখন স্টিল 20% যদি নিয়ে নেয় স্টিল আপনার যদি 10,000 টাকা যদি লাভ হয় স্টিল ওকে রাইট এই পয়সাটা আপনার এমনিতেই আসতো না ওরা প্রফিট আপনার কাছে পাচ্ছেন 80% ওরা নিচ্ছে 20 ইটস নট এ ব্যাড ডিল বিকজ স্টিল আপনার পয়সাটা ইনক্রিজ হচ্ছে সো আমার আনসার হলে গিয়া ইটস অলওয়েজ মেক শিওর দ্যাট আপনারা পয়সা যেটা আসতেছে মেক শিওর আপনার পয়সাটা আপনার জন্য কাজ করতেছে মেক দ্য মানি ওয়ার্ক ফর ইয়ারসেলফ ঠিক আছে যেখানে আপনার ডিভিডেন্ড ইনকাম হিসেবে পয়সা আসতে পারে অথবা ক্যাপিটাল গেইন হিসেবে পয়সা আসতে পারে অথবা আপনার ভেরিয়াস রিয়েল এস্টেট আপনার ইনভেস্টমেন্ট করতে পারেন সো দিস ইজ ওয়ান অফ দ্য থিং আপনারা মনে রাখতে পারেন জি যারা ট্যাক্স ফাইল করেছেন তাদের আসলে আইআরএস এর যে ইনভেস্টিগেশন সেটা কি আসলে শেষ হয়েছে কিনা অডিট যেটা সেটা কি এখনো চলছে না আইআরএস এর হ্যাঁ সো আইআরএস এর অডিট এবং নিউ ইয়র্ক স্টেট অডিট অথবা ক্যালিফোর্নিয়া স্টেট ভেরিয়াস স্টেটের অডিটগুলো অনগোয়িং থাকে রাইট ওদের ইউজুয়ালি 3 বছর সময় থাকে অডিট করার অথবা আপনাদেরকে লেটার পাঠানো রাইট সো এইটা কন্টিনিউয়াসলি হচ্ছে সো এখন লেটস ডিসকাস কোন কারণে আপনার লেটার আসতে পারে রাইট মোস্ট কমন হইলে গিয়া আপনার
ইনকাম আন্ডার রিপোর্টের জন্য, রাইট? ইটস কল্ড আন্ডার রিপোর্টিং অফ ইনকাম, যেখানে দেখা গেছে যে আপনার ভুলবশতভাবে আপনি একটা W2 ইনকাম রিপোর্ট করেন নাই, অথবা আপনাদের ইনভেস্টমেন্ট অ্যাকাউন্ট থাকতে পারে যেখানে আপনারা মনে করছেন আপনার লস ছিল অ্যাকাউন্টে, কিন্তু লস ছিল ইয়াস, বাট লস থাকলেও ট্রানজ্যাকশনটা স্টিল আইআরএস এর কাছে রিপোর্ট করা লাগে। আপনারা যেহেতু এটা রিপোর্ট করেন নাই, আইআরএস মনে করতেছে আপনারা অনেক ইনকাম করছেন, দে আর সেন্ডিং ইউ লেটার, রাইট? অথবা আরেকটা জিনিস হইতে পারে যে আপনার একটা ছোট একটা ইন্টারেস্ট ইনকাম ছিল, অথবা মেবি এ সেকেন্ড W2, থার্ড W2 মিস্টার, রাইট? সো এটাকে বলা আন্ডার রিপোর্টিং অফ ইনকাম। এই লেটারটা যখন পাঠায় আপনাদেরকে, এইটার মানে হইলে গিয়া প্রপোজ ব্যালেন্স। আইআরএস মনে করতেছে যে থার্ড পার্টি ওদেরকে বলছে যে আপনার একটা ইনকাম ছিল এবং আপনার ট্যাক্স ফাইলে যেটা ফাইল করছেন ওইটাতে ওই ইনকামটা নাই। ওরা জিজ্ঞেস করবে যে এই সিচুয়েশনটা কি। তখন আপনাদের মেকশোর করা লাগবে যে এই লেটারটা আপনারা আনসার করেন, কারণ আপনারা যদি আনসার না করেন তাহলে আইআরএস যেটা করবে, ওদের ক্যালকুলেশনে যে ইনকাম আসতেছে ওইটা ওরা আপনাকে ব্যালেন্স হিসেবে পাঠাই দেবে, উইচ মে বি রং। কারণ হলে গিয়া, ধরেন আপনার উবার চালান, আপনি লিফটে কাজ করছেন, $20,000 হয়েছে। অবভিয়াসলি ওই $20,000 আপনার তেলের খরচ আছে, ইন্স্যুরেন্স খরচ আছে, ভেরিয়াস খরচ থাকতে পারে। আইআরএস ওই খরচগুলো জানে না, ওরা শুধু জানে আপনার $20,000 ইনকাম। তখন ওরা আপনার $20,000 পুরো ট্যাক্স ফাইল করে দিবে, দেন ইউ গোনা এন্ড আপ ওয়িং আ লট অফ মানি। বাট আপনি যদি ঠিক মতো লেটারটা বুঝে যদি এটা সংশোধন করার চেষ্টা করেন, তখন আপনার $20,000 ট্যাক্স না দিয়ে আপনি তখন অ্যামেন্ডমেন্ট করে অথবা ওদেরকে লেটার লেখে এক্সপ্লেনেশন দিয়ে যদি বুঝাইতে পারেন যে আসলে আপনার 20,000 ইনকাম না, আপনার ইনকাম আর একটু কম, 5,000 হোক, 3,000 হোক, 10, whatever the case it is, তখন আপনার ট্যাক্সটা অনেক কমতেছে। সো দিস ইজ ওয়ান। Another thing is simple straight up audit. Audit কাদের হয়? ইউজুয়ালি যারা আর্ন ইনকাম ক্রেডিট থাকে। অলসো আইআরএস চেষ্টা করে কাকে ধরার, যার ইনকাম কম। কারণ হয়ে গিয়া ওদেরকে ধরা ইজি, শুধু একটা লেটার পাঠাবে, বলবো যে তুমি ইনকামগুলো প্রুফ করো, দেন দ্যাটস ইট। লাইক সবাই ভয় অলরেডি শেষ। সো ইন দিস সিচুয়েশন আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভেরি ইজি। প্রথমে বুঝবেন ডাটাটা কি চাচ্ছে লেটারে, ঠিক আছে? লেটারটা বোঝার চেষ্টা করবেন এবং আপনাদের অ্যাকাউন্টেন্টকে জিজ্ঞেস করবেন যে এটার সলিউশনটা কি। ইউজুয়ালি ইন মোস্ট কেসেস আইআরএস যখন আর্ন ইনকামের জন্য অডিট করে, আপনাদের ওরা ইনকামের প্রুফ চায়, বাচ্চাদের প্রুফ চায়, এবং আপনাদের বাচ্চারা যে একসাথে যে থাকতেছেন ওইটার প্রুফ চায় বেসিক্যালি, এবং বাচ্চাদের প্রুফ অফ রিলেশনশিপ, রাইট? মানে বাচ্চারা যদি আপনার ছেলে হোক, মেয়ে হোক, বা যেটাই হোক, whatever the case is, ইন মোস্ট কেসেস সবার এই ইনফরমেশনটা থাকে, আপনারা দিতে পারবেন। ডিফিকাল্টি কাদের হয়? ডিফিকাল্টি হয় যারা সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়াল, রাইট? তার মানে আপনারা সেলফ এমপ্লয়েড, আপনাদের ইনকাম আছে এবং আপনারা কিছু এক্সপেন্স দেখাইছেন। এখন আপনারা যদি এখন এক্সেসিভ এক্সপেন্স দেখাই থাকেন, দেন দ্যাটস এন ইস্যু। যেখানে আপনার ইনকাম ছিল, নেট ইনকাম ছিল 50,000, বা আপনি দেখাইছেন 20,000, অবভিয়াসলি আপনার এখন $30,000 শর্ট, এটাতে ইস্যু হবে, রাইট? ইভেন দেন আপনি এখন যদি কোনোভাবে এটা রেসপন্ড না করেন, ইটস নট গোনা বি গুড। বেস্ট থিং টু ডু অ্যাট লিস্ট আপনার যে এক্সপেন্সটা আছে, যেটা আছে আপনার ওইটা দিবেন, এবং লেট দেম ডিসাইড ওইটা কতটা ওরা অ্যাপ্রুভ করবেন। আমরা কিন্তু ডাইনামিকে আমরা অনেক আইআরএস এর অডিট আমরা নেই, এবং এটাতে ভয় পাওয়ার কারণ নাই, বিকজ এট দ্য এন্ড অফ দ্য ডে আইআরএস জানে অনেক মানুষ এক্সেসিভ এক্সপেন্স নাই, ইটস ওকে, নট এ বিগ ডিল। বাট মেক শিওর করবেন যে আপনারা এই লেটারগুলো রেসপন্স করতেছেন। যদি রেসপন্স না করেন, ইট বিকামস এ বিগার ইস্যু আফটারওয়ার্ডস। If you're wondering, should I get my COVID shot? Think about other people. Set a date to get your COVID shot and RSV if eligible. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।